চলতি মাসের 12 তারিখ বাংলাদেশের 13তম জাতীয় সংসদ নির্বাচন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরেও তারা নির্বাচনে কি লড়তে পারবেন, এই প্রশ্ন কিন্তু বারবার ঘুরপাক খাচ্ছে। দেখুন, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে হতে চলেছে 13তম সাধারণ নির্বাচন। আর এবারের নির্বাচনে 50টিরও বেশি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে এবং রাজনৈতিক দলের প্রার্থী এবং নির্দল প্রার্থী মিলিয়ে 2000 জন প্রার্থী অংশগ্রহণ করতে চলেছে এবারের নির্বাচনে। যদিও আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখা হয়েছে এবারের নির্বাচনে এবং সেই আওয়ামী লীগের সমর্থকদের ভোট কোন দিকে যেতে পারে সেটা একটা নির্ণায়ক ভূমিকা গ্রহণ করতে পারে এবারের নির্বাচনে, এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আজ সামনেই যে বাংলাদেশের নির্বাচন সেই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভ সরকার। অর্কদা, আমি শুরুতেই যেমনটা বললাম যে আওয়ামী লীগের সমর্থকদের যে ভূমিকা সেটা একটা বড় নির্ণায়ক ভূমিকা হিসাবে দেখা যাবে এবারের নির্বাচনে। তাদের ভোটটা কোন দিকে ঝুঁকতে পারে সেটা একটা নির্ণায়ক ভূমিকা। তাদের প্রবণতাটা কি দেখা যাচ্ছে? প্রথম কথা, এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নয়। আন্তর্জাতিক মহল এই নির্বাচনকে কতটা স্বীকৃতি দেবে সেই প্রশ্নটা রয়েই গেছে। আওয়ামী লীগের অন্তত 35% সমর্থন আছে বাংলাদেশের মাটিতে, কখনো কখনো সেটা 40% পৌঁছে যায়। তাহলে একটা রাজনৈতিক দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না যাদের সমর্থক দেশের ভোটারদের 1/3 বেশি। তাহলে এই নির্বাচনকে মোটেই অন্তর্ভুক্তিমূলক বলা যায় না। আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে যাবেন কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে, কারণ শেখ হাসিনা বলেইছেন নো ভোট নো ভোট, অর্থাৎ আওয়ামী লীগের নির্বাচনী সিম্বল হচ্ছে ভোট বা নৌকা। তা যেহেতু তারা ময়দানে নেই, নির্বাচনী ময়দানে নেই, তাহলে আওয়ামী লীগের সমর্থকরাও ভোট দিতে যাবেন না, এটাই শেখ হাসিনা বলেছেন। আমার ধারণা বাংলাদেশে এবার নির্বাচনে টার্ন আউট 50%-এর নিচে থাকবে। আওয়ামী লীগের যে সমর্থকরাই ভোট দিতে যান শেষ পর্যন্ত তারা বিএনপিকে বেছে নেবেন, কারণ জামাতে ইসলামী তাদের আদর্শিক শত্রু, বিএনপি রাজনৈতিক প্রতিপক্ষ। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এমন একটি পোস্ট করেছেন সমাজ মাধ্যমে, তাতে তিনি লিখেছেন যে কোনো মহিলা তার দলের সর্বোচ্চ জায়গায় বসতে পারবে না, কারণ উপরওয়ালা এটা চান না। মহিলাদের বাইরের জগতে অংশগ্রহণ করা নিয়েও নানা মত দিয়েছেন। বাংলাদেশ জুড়ে তীব্র বিতর্ক হওয়ায় 9 ঘন্টা পর্যন্ত পোস্টটা ছিল এক্স হ্যান্ডেলে। জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। তা 9 ঘন্টা লেগে গেল ওই পোস্টটা সরাতে। আসলে জামাত অত্যন্ত কট্টর, মৌলবাদী, বাংলাদেশ রাষ্ট্র ধারণার বিরোধী একটা শক্তি, পাকিস্তানের দালাল। তার একটা গোঁড়া ইসলামিক শক্তির মানসিকতা যা হয়, জামাতের আমিরের বক্তব্য থেকেই তা ফুটে উঠেছে। এবারে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপির সঙ্গে জামাতের। ইউনূসের দল জাতীয় নাগরিক পার্টি জামাতের সঙ্গে সমঝোতা করেছে। মূলত তারা একটি দুর্বৃত্ত গোষ্ঠী এবং ইউনূস সেই দুর্বৃত্ত গোষ্ঠীর নেতা। লড়াইটা বিএনপির সঙ্গে জামাতের। যেহেতু জামাত বিএনপিরও আদর্শিক শত্রু এবং আওয়ামী লীগেরও আদর্শিক শত্রু, আওয়ামী লীগ এবং বিএনপির প্রতিদ্বন্দ্বিতাটা রাজনৈতিক, তারা প্রতিপক্ষ, শত্রু নয়। কারণ বিএনপিও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একজন কোর কমান্ডার ছিলেন মুক্তিযুদ্ধের। সুতরাং 71-এর চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা বিএনপিও বিশ্বাস করে, জামাতও বিশ্বাস করে, এই আওয়ামী লীগও বিশ্বাস করে। আর জামাত হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তারা চায়নি স্বাধীন স্বতন্ত্র বাংলাদেশ। সুতরাং আওয়ামী লীগের যে সমর্থকরাই ভোট দিতে চান না কেন, তারা ভোটটা বিএনপিকেই দেবেন। আবার যখন 2024-এর জুলাই অগস্টের অভ্যুত্থান হলো, তখন জামাতের নিচের তলার একটা অংশ যারা অতটা কট্টর নয়, তারা আওয়ামী লীগের কর্মী সমর্থকদের পাশেও দাঁড়িয়েছিল যাতে তাদের পুলিশি হেনস্থার মুখে পড়তে না হয়। আওয়ামী লীগের সেই একটা অংশ জামাতের দিকেও ঝুঁকতে পারে। তাহলে 3টে বিষয় হলো শেখ হাসিনার যে আহ্বান নো ভোট নো ভোট,
তাতে সারা দিয়ে আওয়ামী লীগের সমর্থকরা কজন ভোট কেন্দ্রে না যান সেটা একটা দেখা। দুই, আওয়ামী লীগের সমর্থকদের কত অংশ যারা ভোট দিতে যাচ্ছেন তারা বিএনপিকে ভোট দেন আর কত অংশ জামাতকে ভোট দেন, এটার উপরই নির্ভর করছে। তাহলে তারেক রহমান তিনি কি প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন, এমনটাই কি একটা আন্দাজ করে নেওয়া যেতে পারে? বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং বিএনপিরই ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে তারেক রহমান হবেন এবং তারেক তো এখনও অবধি বাংলাদেশের মাটিতে পদার্পণ করার পর ভারত বিরোধী কোনো কথাবার্তা বলেনি। যদিও ভারত সরকার বাংলাদেশে যে সমস্ত ভারতীয় দূতাবাস আছে, চট্টগ্রামে আছে, ঢাকায় আছে, খুলনাতে আছে, রাজশাহীতে আছে, রংপুরেও আছে, সেখানকার যারা কর্মী তাদের পরিবারের সদস্যদের দেশে ফিরে আসতে বলেছে। এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে বাজেট পেশ করলেন 1 ফেব্রুয়ারিতে, সেখানে বাংলাদেশের মাটিতে চলা ভারতের অর্থানুকূল্যে যে প্রকল্পগুলো হচ্ছে সেই প্রকল্পের বরাদ্দও তিনি কমিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতি ভারত সরকার নজরে রাখছে এবং সেটাকে মাথায় রেখেই কিন্তু পরবর্তী রণকৌশল ঠিক হবে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশ ভারতের সম্পর্কের সোনালী অধ্যায় ছিল। এখন বিএনপি আসার পর যদি আসে, সেই সম্পর্ক কোন খাতে বইবে সেটা এই মুহূর্তে বলা যায় না। যদিও তারেক রহমান নিকট প্রতিবেশী, বিশ্বের 4র্থ বৃহত্তম অর্থনীতি ভারতবর্ষের সঙ্গে সুসম্পর্ক জারি রাখার বার্তা দিয়েছেন, কিন্তু না আচারে বিশ্বাস নেই। বাংলাদেশের মাটিতে একটা ভারত বিরোধিতার বীজ অনেক দিন ধরে বপন করা আছে, সেখান থেকে অঙ্কুরোদ্গম হয়ে সেখানে এখন বৃক্ষ হয়ে গেছে। তো এই ভারত বিরোধিতার সুর আছে। ইউনূস, জামাত, জঙ্গি, জেহাদি এবং সেনাবাহিনীর একটা অংশ এই ভারত বিরোধিতার জিগিরটাকে জারি রাখতে চান এবং নির্বাচনের আগে ভারত বিরোধিতার সুর তুঙ্গে উঠেছে, এবারও তার ব্যতিক্রম নয়। এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচনটা অনুষ্ঠিত হতে চলেছে 12 ফেব্রুয়ারি, সেই নির্বাচনে যে ফলই আসুক না কেন, কতটা সাংবিধানিক যেটা গ্রাহ্যতা পাবে সারা বিশ্বে, আদৌ কি পাবে? আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হচ্ছে, তা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নয়। বিশ্বের বিভিন্ন মহল থেকে তো প্রশ্ন উঠবেই। যদিও এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, প্রথম কথা দেখতে হবে কত মানুষ টার্ন আউট করে। আওয়ামী লীগ যখন বলেছে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে যাবেন না, আওয়ামী লীগের সমর্থকরা সেই ডাকটা শুনে সেই আহ্বানে সাড়া দেবেন, নাকি তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেবেন? যদি ভোটার টার্ন আউট 65% অ্যান্ড অ্যাবভ হয়, তাহলে আমার মনে হয় যে আন্তর্জাতিক মহলও এই নির্বাচনকে স্বীকৃতি দিয়ে দেবে। কিন্তু যদি দেখা যায় ভোটার টার্ন আউট 45% আশেপাশে, তাহলে কিন্তু আন্তর্জাতিক মহল স্বীকৃতি দেবে না। ওদিকে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 2014, 2019, 2024 যে 3টে নির্বাচন হয়, সেইটা নির্বাচনেও বিএনপি বয়কট করেছিল, কিন্তু বিএনপি নিষিদ্ধ হয়নি। সর্বশেষ যে নির্বাচন বাংলাদেশে হয়েছিল 2024 জানুয়ারিতে, সেখানে বিএনপি পার্টিসিপেট করেনি। টার্ন আউট 40% ছিল, বহু অবজারভার গেছিলেন। শেখ হাসিনা দাবি করেছিলেন এত অবজারভার এলেন, দেখলেন কোথাও বাংলাদেশে অশান্তি হয়েছে, কিন্তু প্রধান বিরোধী দল বিএনপি সেই নির্বাচনে অংশ নেয়নি এবং টার্ন আউট ছিল 40%। এবং সেই নির্বাচনের বৈধতা নিয়েও আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে। এবারও যদি সেই ইতিহাসের পুনরাবৃত্তি হয়, আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠবে। এবারে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ডাকা হয়েছে বাংলাদেশের নির্বাচনের জন্য, এবং সেখানে ভারত থেকেও পর্যবেক্ষক যাতে পাঠানো হয় সেই আহ্বানও জানানো হয়েছে। কিন্তু বারবার দেখা যাচ্ছে যে ইউনূস সরকার বিভিন্ন জায়গায় ভারত বিদ্বেষী বিভিন্ন কথাবার্তা বলছে, তারপরেও ভারত থেকে তারা পর্যবেক্ষক পাঠানোর জন্য আহ্বান জানিয়েছেন। ভারত কি এই ডাকে সাড়া দেবে? এ বিষয়ে আমি বলতে পারবো না, ভারতের পররাষ্ট্র মন্ত্রক স্থির করবে। এটা তো কূটনৈতিক বিষয়। বাংলাদেশের সম্পর্ক জটিল থেকে জটিলতর হয়েছে। আবার গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে, সেটা সরজমিনে দেখার জন্য ভারত সরকার পর্যবেক্ষক পাঠাতেও পারে। এটা একদম প্রধানমন্ত্রীর সচিবালয় এবং ভারতবর্ষের পররাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত। এই বিষয় নিয়ে কিছু বলার মতো জায়গাতে আমি নেই।
আর একটা বিষয় যে বারবার ভারত বিদ্বেষী কথাবার্তা বলার পরেও ভারতের থেকে পর্যবেক্ষক চেয়ে পাঠানো হচ্ছে, এটা কেন? এটা কি কোনো কূটনৈতিক জায়গা থেকে করা হচ্ছে? ভারতকে একটা বার্তা দেওয়া, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, নিয়মিত যেখানে নির্বাচন হয়, উৎসবের মেজাজে মানুষ ভোট দেন। এবারে লোকসভা নির্বাচনে দেশের 65 কোটি মানুষ ভোট দিয়েছিল, ভোটার ছিলেন 90 কোটি। তাহলে বোঝাই যাচ্ছে যে ভারতের গণতন্ত্রের যে বিপুল ঐতিহ্য এবং শক্তি আছে সেটাকে নস্যাৎ করা তো কারোর পক্ষে সম্ভব নয়। আর বাংলাদেশ তো কোন ছাড়। এটা মনে হয় একটা জেস্চার, যে ভারতকে আমন্ত্রণ না জানালে একদম বিষয়টা অন্যরকম হতো, তাই নামকাওয়াস্তে একটা আমন্ত্রণ জানানো হয়েছে। আমি জানি না ভারত সরকার সেই আমন্ত্রণ গ্রহণ করে পর্যবেক্ষক পাঠাবেন কিনা। 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, তার ঠিক 3 দিন আগে 9ই ফেব্রুয়ারি আমেরিকার সঙ্গে একটি বাণিজ্য শুল্ক চুক্তিতে আবদ্ধ হতে চলেছে ইউনূস সরকার। সেটা কি কোথাও গিয়ে একটা ভোট বৈতরণী পারের জন্য আমেরিকার সাহায্য দরকার, সেই কারণে? গার্মেন্ট এক্সপোর্ট হয়, সেটা যাতে কম শুল্কে হয়, এই বিষয়টাই। বাংলাদেশের সঙ্গে আমেরিকার বিরাট বড় কোনো বাণিজ্যিক চুক্তি নেই। হ্যাঁ, বাংলাদেশ মূলত গার্মেন্টটাকেই এক্সপোর্ট করে এবং তাতে যাতে রপ্তানি শুল্ক বেশি দিতে না হয়, সেটাই ছিল ইউনুসে। এখন আমেরিকার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে রপ্তানি শুল্কের হার কি দাঁড়াবে, শুল্ক হার কি দাঁড়াবে, বাংলাদেশের গার্মেন্ট আমেরিকার বাজারে গেলে কত শুল্ক দিতে হবে, তারপরেই সেটা নির্ভর করছে। সাম্প্রতিক সময় আমরা দেখেছি বাংলাদেশে প্রচুর উত্থান পতন, তাছাড়া অশান্তির ঘটনা আমরা দেখেছি। এই ভোট, এই আবহে কতটা শান্তিপূর্ণ হতে চলেছে বলে মনে করছেন? বহু বুথ তো স্পর্শকাতর, অতি স্পর্শকাতর বলে সেখানকার নির্বাচন কমিশন চিহ্নিত করেছে। সেনাবাহিনী মাঠে আছে, র্যাব মাঠে আছে, বাংলাদেশ পুলিশ মাঠে আছে। অতীতেও বাংলাদেশের নির্বাচন গেলে গণ্ডগোল হয়েছে। এবার যে পরিস্থিতি, তাতে গণ্ডগোলের আশঙ্কা কোনো পক্ষই উড়িয়ে দিচ্ছে না। অনেক ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই আগামী 12ই ফেব্রুয়ারি হতে চলেছে বাংলাদেশের সাধারণ নির্বাচন। এ অবস্থায় আওয়ামী লীগের সমর্থকরা তাদের ভোট কোন দিকে যায় সেটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবং ইতিমধ্যেই শেখ হাসিনা তিনি বার্তা দিয়েছেন তার সমর্থকদের উদ্দেশ্যে, নো ভোট নো ভোট। অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে বলে তাদের সমর্থকরা যাতে ভোট বয়কটের ডাক দেন, ঠিক তেমনটাই বার্তা দেওয়া হয়েছে হাসিনার তরফে। এমতো অবস্থায় দাঁড়িয়ে আওয়ামী লীগের সমর্থকরা তারা ভোট বয়কট করেন নাকি তাদের ভোট নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে, তার উপরেই নির্ভর করছে বাংলাদেশের সাধারণ নির্বাচনের ফলাফল। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অনন্যাদের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।